এই শোন, আজকে না তোদের ভাত খাবো, বুঝেছিস তো? তো আমাদের বাড়ির যা নিয়ম তাতে হচ্ছে নতুন বই আজকে রান্না করবে। তুই সব পারিস না, এই যে বৌমা আছে ও সব সামলে দেবে, তুই শুধু একটুখানি রান্না করে থাকবি, বুঝেছিস তো? ও দিম্মা, এসবের কোনো দরকার নেই, আমি রান্না করতে পারি। আচ্ছা, তোমাদের বিশ্বাস হচ্ছে না তো? ফাইন, আস্ক অয়া। আমি রোজ মানে রোজ না, মাঝে মধ্যে সন্ধ্যাবেলা আমি বাড়িতে রান্না করতাম, সত্যি বলছি। তোমরা একটু ভরসা করে ছাড়ো আমাকে প্লিজ, একটা সুযোগ দাও, আজকে আমি রান্না করি। আর তাছাড়া আজকে তো ভাত কাপড় আমারই তো রান্না করার কথা, বলো। আজকে ছেড়ে দে। হ্যাঁ আচ্ছা, তোমরা ঘরে যাও না, আমি করে নেবো, সত্যি বলছি। বেশ, ঠিক আছে। তাহলে তুমি বলো যে তুমি কি কি রান্না করবে, শুনি একবার। কি রান্না করবে? এক মিনিট। ফাইন, আমি যা করবো ভাবছি সব ইনগ্রেডিয়েন্টস এখানে আছে। এখন তোমরা যাও, তুমি রান্না করে যাও। যাও না। সাবধানে কিন্তু। হ্যাঁ সাবধানে। আরে বাবা, আমি রান্না করতে পারি, তো চিন্তা করছো কেন? যাও না, যাও যাও যাও। কি যে করবে আমি জানি না। এই তো জেম্মা এসে গেছে। এই তো অপর্ণা, কি গো তোমাদের নতুন বউ কোথায়? আরে ও তো যার অকেশন, তাকে তো দেখতে পাচ্ছি না। আছে তো, রান্নাঘরে আছে। মানে রান্নাঘরে আসলে নতুন বউ আমাদের সবার জন্য রান্না করছে, রান্নাঘরেই আছে। বৌদি, বলছি অনেকক্ষণ তো হয়ে গেল, আমি একবার দেখে আসবো। মা কি বলছেন আপনি? হ্যাঁ সেটাই ভালো। আচ্ছা ঠিক আছে, আমিও একবার যাই না একটু ঠাকুরপুর সাথে। না না, আমি দেখে আসছি, দাঁড়াও। গরম গরম, আস্তে আস্তে আস্তে। দেখি রান্না হয়ে গেছে, তোমরা সব এবার খেয়ে নিতে পারো। রান্না করলে বলো তো দেখি একবার। কি করেছো তুমি? কেন? ইনস্ট্যান্ট নুডলস। আরে বাবা, আমার কথাটা শোনো, তুমি এদিকে শোনো। তোমরা জানো না আমি কি ভালো নুডলস বানাই। বয়া না আমার হাতে নুডলসের ফ্যান। একবার খেয়ে তো দেখো তোমরা। তোমরা খেয়ে দেখো আমি ভালো বানিয়েছি। না খেয়ে প্যানিক করছো কেন শুধু শুধু? এই দেখো, এই দেখো, বোঝাই ভগবান। ঠিক আছে, এই দেখো কি সুন্দর হয়েছে। এই সমস্ত খাবার ওই আত্মীয়দের দুপুরে খাওয়ানো যায় না কেন? মানে এই খাবার তো তোমরা খেতে পারো, তাহলে ওরা কেন খেতে পারবে না? তোমরা খাও বলেই তো রান্না করেছিল ওটা। আরে বাবা, এই নুডলস তো জোজো খায় গো বৌদি। ওই দেখি। ওরে বাবা, হাড়ি ভর্তি রান্না তো করেছো। এই শোনো, সবাই খেতে পারবে তো? হ্যাঁ, দেখে দেখে। মা কি? শোনো না, নাত বউ যে রান্না করেছে না, আরে অপূর্ব। তাই? কিন্তু এখন এই যে তুমি দেখে ফেলো, সারপ্রাইজ তো চলে চলে যাবে। ও তাই বুঝে হচ্ছে। শোন, ও মা ছোট, আমি তো দেখিনি তোকে, কি মিষ্টি দেখতে লাগছে রে, কি সুন্দর সেজেছিস তুই। শোন, আমি একটা কথা বলি। হ্যাঁ, তোকে এখন আর সব রান্নাঘরে গিয়ে কালিঝুলি কিছু মাখতে হবে না, ঠিক আছে? তুই বরং এখন এই যে আত্মীয়রা এসছে তাদেরকে নিয়ে একটু বস, একটু গল্প গাছা কর। এক্ষুনি আমরা খাবার বেড়ে নেবো, তারপর তুই সবাইকে নিয়ে খেতে চলে আসিস, কেমন? যা তাই বুঝি, যা ওদের সঙ্গে একটু গল্প গাছা করো। হ্যাঁ মা, চলুন। কোনো কথা না, শিখে রান্না করে চলে এসো। তোমরা এটা খাবে না? আচ্ছা বলছি কি, যে সব থেকে তাড়াতাড়ি আমার মনে হয় প্রেশার কুকারে বাসন্তী পোলাওটাই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো বলেছো, ঠিক আছে। কিন্তু শোনো না, এই চাউমিনের কথাটা আবার একটু সবাইকে ভুলে বসো না, জানো না, আমার ভাত কাপড়ের অনুষ্ঠান, তো আমার রান্না করার কথা বলো, আমি রান্না করব। ফাইন, আমি তোমায় ইনস্ট্রাকশন দিচ্ছি, তুমি সেই মতো রান্না করো। খুশি? কি হলো? ঠিক আছে, ঠিক আছে। আমাকে বলে দাও কি কি করছো। এই তো একটু দেখো, এই জলটার মধ্যে। আচ্ছা,
দুপুরের রান্না বান্না এখনো শেষ হয়নি? কি করে হবে? রান্নাঘরে তো মিলি। ঘড়ির দিকে কারোর খেয়াল নেই নাকি? দুপুরের খাওয়া কি সবাই বিকেল গড়ালে পাবে? আরে হয়েই তো গেছে, এই তো দেখ না মিলি কি সুন্দর পোলাও রান্না করেছে। মিলি যা সত্যবাদী যুধিষ্ঠির, এক্ষুনি না সত্যিটা বলে দেয় যে রান্নাঘরে ঠিক কি হচ্ছিল। আচ্ছা এই ঠাকুরপো, দেখো না একটা ভারী এরকম গামলা নিয়ে মিলি দাঁড়িয়ে আছে, পারে বলো হাত থেকে নিয়ে রাখো না। আস্তে আস্তে সাবধানে ধরো, সাবধানে 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 দাঁড়ো। হ্যাঁ দেখি তো, দেখি। আর কতদিন শাক দিয়ে মাছ ঢাকবে মেজো বৌদি? পুরো রান্নাটাই তো আমি করলাম। আমি বানিয়েছি পোলাওটা। ছোট মামা, মেজো মামি, দিম্মা, প্রিয়াঙ্কা ওরা সবাই আমাকে হেল্প করেছে, কিন্তু বিশ্বাস করুন বাকি সবটা আমি করেছি। আমি করেছি পোলাওটা। সত্যি? করলেই ভালো। না কত দেরি হয়ে গেল বলো তো, কখন হবে ভাত কাপড়ের? যাও চটপট সমস্ত তোমার সাথে দেখি তুমি এদিকে একটু ধরে রাখি। মা, হ্যাঁ মা বলছি সব কিন্তু রেডি। হ্যাঁ হ্যাঁ সে তো হলো, কিন্তু দাদু ভাই কোথায়? এই যে এসে গেছে এই যে অর্জুন বাবা এসে গেছে। আজকের দিনে ও গ্যারেজে বসে কাজ করছিল, কার ধরে নিয়ে চলে এসেছে। বিয়ে যখন করেছিস তখন এসব ঝক্কি কিন্তু পোহাতেই হবে। হ্যাঁ ও মা, ও কি করে বুঝবে? আরে বাবা, আজ ওর পালিয়ে বেড়ানোর না যথেষ্ট কারণ আছে। হ্যাঁ, ওর কি আর ওর বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার মুরদ আছে? ও তো নিজেই মামাদের ঘরে বসে খায়, তাই না? আরে এতটুকু বয়সে ও এসব দায়িত্ব নিতে যাবে কেন? এখনো ঘুরবে ফিরবে খেলবে এসব তো করবে। আমাদের বন্ধুদের একটা গ্যারেজ আছে যেখান থেকে লাখ লাখ টাকা রোজগার না হলেও মাসের শেষে একটা বেসিক ইনকাম আছে। আমি যদি জানতাম যে আমার জন্য সংসারে একজন সদস্য বেড়েছে বলে আর তোমাদের এত সমস্যা, তাহলে নিশ্চয়ই কোনো ব্যবস্থা করতাম। আমাকে তুমি এক্স্যাক্ট একটা অ্যামাউন্ট বলো, আমি দেখছি কোথা থেকে ব্যবস্থা করা যায়। হ্যাঁ, ওই ধরো। এই তুমি চুপ করো তো। এটা কি বলছিস অর্জুন? মিলি আমাদের বাড়িতে এসেছে বলে আমাদের সংসারে অসুবিধা হবে? হ্যাঁ কেন, তোর মামারা কি মরে গেছে? আর ছোট বৌমা, এই যে দেখো না, তুমি আমরা তো দিনের পর দিন রোজগার না করে সংসারে পড়ে আছি। ওই কথাটা তো কোনোদিন ভাবো না? মা, আপনি আপনার নাতির দোষ ঢাকতে আমাকে সব বলছেন তো? বারবার এই মেয়েটার জন্য আমার ছেলেটাকে ছোট হতে হচ্ছে। ছোট মামি, অর্জুন আমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবে কিনা তুমি সেই নিয়ে ওকে খোঁটা দিচ্ছ। অর্জুন আমার যে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্ব আর কেউ নেয়নি, এমনকি আমার বাবাও না। ভাত কাপড়ের অভাব আমার কোনোদিন ছিল না ছোট মামি, আজও নেই, আর হয়তো কখনো হতো না। কিন্তু আমি বিপদে পড়লে আমাকে বারবার বাঁচানো, আমার মতো একজন অবুঝ মেয়েকে সঠিক পথ দেখানো, হাজার হাজার তারার মধ্যে থেকে আমার মাকে খুঁজে দেওয়া, এসব দায়িত্ব তো অর্জুন ছাড়া আর কেউ কখনো নেয়নি, আর নিতেও পারতো না। আমার তো এর থেকে বেশি আর কিচ্ছু চাওয়ার নেই। ও গুরু কি দিলে, সাজিয়ে দিলে একেবারে
কই হাতের থালার কাপড়টা? দেখি নে দিমা, এবার কিসব মন্ত্র মন্ত্র বলতে হয় বলো। ওরে ওগুলো মন্ত্র নয়, ওগুলো হলো দায়িত্বের কথা। সারা জীবন দুজনে একসঙ্গে পথ চলার অঙ্গীকার, বুঝেছিস? ওই তো ওই অনেকটা সিমিলার হলো। নিন আপনি বলুন। আচ্ছা দাদু ভাই এবার বল, সারা জীবন তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, বল। আরে বল। আরে দেখো চুপ করে রয়েছে, আরে বল। আরে এটা নিয়ম, এটা বলতেই হবে, বল। বলুন। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন, তারপরে আমিও বলবো। তুমি আবার কি বলবে? সারাক্ষণ তো লেকচার দিয়ে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন ওরা ওদের মতো করে নিয়মটা পালন করুক না। হ্যাঁ হ্যাঁ, যা পারে করুক কি। কদিনের মধ্যেই তো এই মেয়ে বাড়ির সবার মাথায় চড়ে নাচবে। আমার ছেলের মাথাটা তো মুড়িয়েইছে। আর নীলু, বাইরের অনেকে আছে বাড়িতে, কেন এসব কথা বলছিস সবার সামনে? আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আজ থেকে আমিও এ বাড়ির সবাইকে ভালো রাখার আর আনন্দে রাখার দায়িত্ব নিলাম, প্রমিস। স্পেশালি আন্টিকে। বাবা, ভেরি গুড ভেরি গুড। এই না হলো আমাদের ভাগ্নি। এই তুই নাকি আমাদের সবার জন্য পোলাও করেছিস, এবার খাওয়া। নাও আস্তে আস্তে সবার পাতে দাও, দাও, রাখো তো, এদিকে রাখো। হ্যাঁ নাও। এবার দে। যা রেঁধেছিস না, একেবারে অমৃত, দারুণ। টালা জলের পরিমাণ কি দিয়েছিলে গো? এতটা পোলাও একটু জড়ায়নি তো? হাফ কুকার চাল আর 1 কুকার জল। 1 কুকার জলে তো পোলাও গলে খিচুড়ি হয়ে যাবে গো। না মানে ও বলতে চেয়েছে যে যতটা চাল তার দ্বিগুণ জল আর কি, মানে সেটাই করেছে ও, তাই না? হ্যাঁ হ্যাঁ তাই করেছে। আন্টি খাবেন না? আমার ছেলেটার মাথাটা খেয়ে হচ্ছে না? আমি খাবো কি খাবো না সেটা নিয়ে ভাবতে শুরু করে দিয়েছো? তোমার কতদিন এ বাড়িতে খাওয়া জোটে, এবার সেটাই দেখার। না না আমি বুঝতে পারছি না, বিকেল গড়িয়ে সন্ধে হতে চললে এখনো কেউ মিলিকে সাজাতেই এলো না, এরপর তো গেস্টরা চলে আসবে। না না ছোট তুই বুঝতে, না না ছোট একটা কাজ কর, তুই পার্লারে ফোনটা করে জিজ্ঞেস কর না কখন আসবে। আসবে না। কি না, ও বাবা, কারণ কাউকে টাকাই হয়নি পার্লার থেকে। বলছিসটা কি তুই? শোনো, বিয়ের দিন মনে নেই 10,000 টাকা নিয়েছিল? হ্যাঁ, ওরা এইবারও সাজাতে 10,000 টাকা চেয়েছিল, আমি না করে দিয়েছি, সিম্পল। ছোট তুই একদম ঠিক করেছো ছোট বৌদি। না দেখো, সাজার জন্য এত টাকা খরচা করার তো কোনো দরকার নেই। সেটা বাড়ির মেয়েদের কাছে মেকআপের যা জিনিসপত্র আছে সেটা দিয়ে সাজিয়ে দিলে হয় না? হয় না, হয় না, একেবারেই হয় না। এই মিলি ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, তো দেরি হয়ে গেছে। শোন, তুমি আজকে সন্ধ্যাবেলা যে শাড়িটা যে গয়নাগুলো পরবে সেই শিগগিরই ওগুলো একটা ব্যাগের মধ্যে পুরে ফেলো। আমি তোমার মেজো মামুকে দিয়ে তোমাকে আমি পার্লারে পাঠাবো, তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে আনবে। হ্যাঁ মিলি, তুমি চলো। ও মেজো মামি ঠিকই তো বলেছে, মানে এতগুলো টাকা দিয়ে সাজার কি দরকার বলো তো? শুধু অতগুলো টাকা নষ্ট হবে, কোনো দরকার নেই। তোমাকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে শোনো না,
বলছি যে পাপড়ি না খুব ভালো সাজায়। কলেজে আমাদের যত প্রোগ্রামস হতো পাপড়ি সাজাতো, পাপড়ি সাজিয়ে দেবে আমায়, কোনো অসুবিধা নেই আমার। কি রে পাপড়ি? ইম্পসিবল। না 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 না, আমি কিন্তু কাউকে সাজাতে পারবো না, আমি একদম পারবো না। ও মা, এই পাপড়ি এরকম করছিস কেন? তুই তো কত ভালো সাজাস বল। আজকে আমার এরকম একটা ইম্পর্টেন্ট দিন, তুই আমি সাজিয়ে দিবি না? দে না প্লিজ, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি। না 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 পাপড়ি, তোকেই তো মিলিকে সাজাতে হবে। আরে বাবা, এই তো সুযোগ, এমন সাজাবো সারা জীবনের মতো বউ সাজা খুঁজে যাবে। ঠিক ঠিক আছে, বলছো যখন এত করে সাজিয়ে দেব, বিপদে পড়লে তো পাপড়ির কথাই সবার মনে হয়, তাই না? পাপড়ির হাতে মিলিকে ছাড়তে একদম ভরসা হচ্ছে না। কি হচ্ছে? তো এই তো খেলোয়াড় চলে এসছে। কি হচ্ছে কি? মেজদা, আমাদের অর্জুন যা কাট করতা, ওকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে না পাঠালে ভালো মতন ধ্যারাবে। এই প্লাম এদিকে এদিকে সামনে। অর্জুন, ফুলসজ্জায় কি কি হয় জানিস তো? এই ছোট বাবু কি শুরু করেছে বলো তো তোমরা? আমি যাচ্ছি। দেখ, যেটা বলছি ভালো করে শোন, মানে এক্সপার্ট অ্যাডভাইস। পেটো, বোমা, বন্দুক এগুলো বাদ দিয়ে না, ছোট্ট একটা জিনিস আছে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ছোট মামু, আরে আরে ভালোবাসা। ফুলসজ্জার দিন ওকে ভালোবাসার কথা বলবি, ভালোবাসার মর্ম বোঝাবি। খপ করে গিয়ে আগে মিলি হাতটা ধরে ফেলবি না, মানে আস্তে আস্তে। হ্যাঁ ঠিক বলেছে একদম। না না, আমি তোমাদের থেকে এসব শুনতে পারবো না। বারে মামারা ভালো কথা বলছে, সেটা শুনবি না? মামা? হ্যাঁ। কোথায়? কার মামা? তোমরা তো মিলির মামা, মানে আমার মামা শ্বশুর। শ্বশুরদের থেকে আমি ফুলসজ্জার টিপস নিতে পারবো না। চললাম। দাঁড়া অর্জুন, কি হলো? আমি তো অর্জুনকে দাঁড়াতে বলেছি, তোরা দাঁড়িয়ে রইলি কেন? যা যা। বেস্ট অফ লাক দাদা। এদিকে তোর সঙ্গে আমার জরুরি কথা আছে। এই পাপড়ি শোন না। চুপ করে বস না, সাজাচ্ছি তো। জানিস তো, বয়া টিভিতে সিরিয়াল দেখতো, আমি না তখন দেখেছি। নতুন বউয়ের ওপর যা সব থেকে বেশি রাগ, বউ ভাতের দিন সে নতুন বউকে একদম পেতনির মতো সাজিয়ে দেয়। তুইও কি আমাকে সেরকমই সাজাবে ভাবছিস রে? শোন, এত যখন জানিস তাহলে আমার কাছে সাজতে এলি কেন? রাগ করছিস কেন? সাজাটা তো ইম্পর্টেন্টই না। তুই বল, এ বাড়িতে আসার পর থেকে তোর সাথে একবারও আলাদা করে কথা বলার সুযোগ হয়নি আমার। তুই তো আমার বন্ধু পাপড়ি, আমরা কলেজে একসাথে পড়েছি, কিন্তু এ বাড়িতে আসার পর থেকে তুই সবসময় আমার উপর রেগে থাকিস। কেন বলতো? কি করেছি আমি? এ বাড়ির মধ্যে তোকেই আমি সবার আগে ছিল। শুনে সব বাজে কথার না আমার কাছে সময় নেই। সাজতে হলে সাজ, নইলে আমি চললাম। শোন না, সরি, আমি জানি আমি তোর টাইম ওয়েস্ট করছি, কিন্তু তুই বল পাপড়ি, চোখের সামনে নিজের বন্ধু এরকম রেগে থাকলে সবসময় ভালো লাগে? আমার একদম ভালো লাগে না, আমার খুব কষ্ট হয়। আমরা মিটিয়ে নি না পাপড়ি। আমি তো ভেবেছিলাম এই বাড়িতে তুই আমার সব থেকে বেশি কাছের হবি, কিন্তু কিন্তু আমি তোর কেউ নই, এটাই ফ্যাক্ট। শোন মিলিসিনা, তোর মতো এরকম ন্যাকা, ইরিটেটিং, যার কোনো গুণ নেই, যে কিচ্ছু পারে না, যার বাবার টাকা আর ক্ষমতার জোরে সে প্রিভিলেজ, এসব অন্যায় দেখার পরে ভাবলি কি করে আমি তোর বন্ধু হব? আর বন্ধুত্বের কথা বলছিস? তুই জানতিস না কলেজে প্রত্যেকে তোকে দেখে হাসে, এমনকি আমিও? তোর কাছে তো
ফেম, নাম সবকিছু ছিল। তা সেসব ছেড়ে হঠাৎ মধ্যবিত্ত বাড়ির বউ হয়ে আমাদের সবাইকে প্রবলেমে ফেলার কি ছিল বলতো? বুঝতে পেরেছি, এটা তো তোর খামখেয়ালিপনা। হঠাৎ করে একদিন মনে হলো যে যাই গরিব বাড়িতে গিয়ে একটু পিকনিক করে আসি, দেখি ঠিক কেমন লাগছে। ফাঁসালি তো ফাঁসালি আমার দাদাটাকেই, তাই না? কেন রে, কিসের প্রতিশোধ নিচ্ছিস তুই? বল, কিসের প্রতিশোধ নিচ্ছিস? এসব কি বলে যাচ্ছিস তুই তখন থেকে? তুই ভুল বুঝছিস আমায়। গরিব লোক বড় লোক সব ভাবি না বাপরে, তুই ভুল বুঝছিস আমাকে। এই বাড়ির মানুষগুলো, এই বাড়ির প্রত্যেকে আমার কাছে কতটা ম্যাটার করে তুই জানিস না। চুপ কর, আমি জানি, আমি দেখেছি তুই ফ্যামিলি দেখলেই কেমন করিস, হ্যাংলামি করিস। দেখলাম তো সেদিন রাহুলদের বাড়িতে রাহুলের ফ্যামিলির লোকগুলোর সাথে ঠিক কিরকম আদিক্ষেতা করছিলিস। বাপরে আমার কথা শোন, তুই ভুল বুঝছিস আমাকে। একটা কথা বলবি না, তোর এই ন্যাকামি না আমি আর নিতে পারছি না ভাই। আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ তো তোকে মাথায় করে নিয়ে নাচছে, সবাই তো তোর কথাই ভাবছে, তোর পেছনে কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করছে, আর আমার সাথে সারা দিন তোকে কম্পেয়ার করে যাচ্ছে। আমাকে এমন ফিল করাচ্ছে যেন আমি তোর পায়ের নখের যোগ্যও নই। তুই মহান, তুই শ্রেষ্ঠ। এত কিছুর পরেও তোর কি চাই বলতো? তারপর আমি তোর সাথে কথা বললাম নাকি রেগে থাকলাম, সত্যি কি তাতে তোর কিছু এসে যায়? আমি সত্যি বুঝতে পারিনি পাপড়ি যে তোর আমার উপর এতটা ক্ষোভ জমে আছে। হ্যাঁ আছে। তুই যদি সত্যি এই রাগ, ক্ষোভ, অভিমান এসব কমাতে চাস তাহলে এক্ষুনি এই বাড়ির থেকে চলে যা।